গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণপণ চেষ্টা করেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। শেষ ৪৮ ঘন্টা কি ঘটেছিল গণভবনে এবং শেষ ৪৫ মিনিট কি হয়েছিল গণভবনে তার খবর প্রকাশ করেছে রয়টার্স, যেটি ডয়েচে ভেলে সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কঠিন অবস্থানের কারণে শেখ হাসিনার ক্ষমতায় থাকার যেই আকাঙ্ক্ষা বা ইচ্ছা সেটি ভণ্ডুল হয়ে যায়। শেখ হাসিনা চেয়েছিলেন যে কোনো মূল্যে গণবিক্ষোভ দমন করার জন্য, কিন্তু আগের রাতে সেনাপ্রধান সমস্ত ব্রিগেড কমান্ডারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন গভীর রাতে। সেই বৈঠকে সকল ব্রিগেড কমান্ডাররা একটি বার্তা দেয় জেনারেল ওয়াকারুজ্জামানকে। সেই বার্তা নিয়েই গণভবনে এসে চাপ তৈরি করেন শেখ হাসিনার উপর পদত্যাগ করার জন্য, কিন্তু শেখ হাসিনা কিছুতেই রাজি হচ্ছিল না এবং একে একে তার বোনকে বলা হয়েছিল, বোন অনুরোধ করেছিল শেখ রেহানা, তাতেও তিনি রাজি হননি। পরে বাধ্য হয়ে ওয়াকারুজ্জামান যোগাযোগ করেন তার কন্যা পুতুল এবং সজীব ওয়াজেদ জয়। এরপর ছেলে এবং মেয়ে তার মাকে রাজি করান। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনার এত ভরসা ছিল জেনারেল ওয়াকারুজ্জামান, যেহেতু রক্তের সম্পর্ক, আত্মীয়, সুতরাং তিনি মনে করেছিলেন যে সেনাপ্রধান তার কথা শুনবে এবং তার নির্দেশ অনুযায়ী সেনাপ্রধান কাজ করবে, কিন্তু সেনাপ্রধান বেঁকে যায় অনেকটা। দর্শক, সেই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি আস্থার প্রতীক ছিলেন সেই বিএনপি সরকারের সময়, কিন্তু শেষ পর্যন্ত জেনারেল মাসুদও কিন্তু উল্টে যাওয়ার কারণে কিন্তু ওই যে 1/11 ঘটনা ঘটে এবং বিএনপি সরকারের পতন ঘটে। অনেকটা তেমনই এই ক্ষেত্রেও ঘটেছে। সেখানে বলা হচ্ছে যে সোমবার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন। কেন তাকে ক্ষমতা ছাড়তে হলো, তার আগে সেনাবাহিনী শেখ হাসিনাকে কি ইঙ্গিত দিয়েছেন, এসব প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার আগে রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সাথে বৈঠক করেন। বৈঠকে বিক্ষুব্ধ জনতার উপর সেনাদের তরফ থেকে গুলি না ছোড়ার সিদ্ধান্ত হয়। অর্থাৎ জেনারেলদের সাথে তিনি যে জুম মিটিং করেন সকল ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডারদের সঙ্গে, সেখানে সিদ্ধান্ত হয় এবং তারা মেসেজ দেয় যে গুলি ছোড়া যাবে না, এবং জেনারেল ওয়াকারুজ্জামানও তাদের সাথে একমত পোষণ করেন। এই আলোচনা সম্পর্কে জানেন এমন দুইজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান। এই ঘটনার পর জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনার কার্যালয়ে গিয়ে তার সাথে দেখা করেন। এই বিষয়ে অবগত আছেন এমন একজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সেনাপ্রধান জানান সরকারের নির্দেশ অনুযায়ী সেনারা লকডাউন বাস্তবায়ন করতে অপারগতা প্রকাশ করেছে। হাসিনার প্রতি সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই। এটি যখন পরিষ্কার হয়ে যায় বলে ওই কর্মকর্তা জানাচ্ছেন। রয়টার্স জানিয়েছে মোট 10 জনের সাথে কথা বলে তারা হাসিনার পদত্যাগের আগের 48 ঘন্টার তথ্য জানার চেষ্টা করেছে। এর মধ্যে 4 জন বর্তমান সেনা কর্মকর্তা ঘটনা সম্পর্কে জানেন এমন 2 জন রয়েছেন। এই ব্যক্তিরা তাদের নিরাপত্তার জন্য নাম প্রকাশ করতে চাননি রয়টার্সের কাছে। রয়টার্স বলেছে, বৈবাহিক সূত্রে ওয়াকারুজ্জামান হাসিনার আত্মীয় হলেও শনিবারই তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর উপর থেকে তার সমর্থন তুলে নেওয়ার আভাস দেন। সেদিন কয়েকশো সেনা কর্মকর্তার উদ্দেশ্যে ওয়াকারুজ্জামান বক্তব্য রাখেন। মানুষের জীবন রক্ষার নির্দেশ দিয়ে কর্মকর্তাদের ধৈর্য বজায় রাখার আহ্বান জানান তিনি। সেনাবাহিনী সহিংস বিক্ষোভকে জোরপূর্বক দমন করবে না, প্রথমবারের মতো এই আভাস মেলে। সেনাপ্রধান হাসিনার উপর থেকে জনসমর্থন তুলে নেওয়ার বিষয়টি জনসম্মুখে প্রকাশ করেননি, তবে বিক্ষোভে অন্তত 241 জনের মৃত্যুর পর তার পক্ষে হাসিনাকে সমর্থন দেয়া অসম্ভব হয়ে পড়ে বলে রয়টার্সকে সাবেক 3 জন সেনা কর্মকর্তা মত দেন।
অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ জারির পর সোমবার হাসিনা ছিলেন গণভবনে। এক পর্যায়ে ঢাকায় আর রাস্তায় বিক্ষোভকারীদের জনস্রোত নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ৭৬ বছর বয়সী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে। শুধু তাই না, এখানে শেখ হাসিনাকে মাত্র শেষ পর্যায়ে যখন নাকি তুমুল বেগে তিনি চাপ সৃষ্টি করছিলেন যে বিক্ষোভ দমন করার জন্য, যখন সেনাপ্রধান একেবারে পরিষ্কার বলে দেয় যে না, সম্ভব না, তখন তিনি একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু তাকে বলা হয় এটি সম্ভব না এবং তাকে গণভবন ছেড়ে যাওয়ার জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়। বলা হয় ৪৫ মিনিটের মধ্যে গণভবন ছেড়ে যেতে হবে, নতুবা লক্ষ জনতা গণভবনের দিকে চলে আসবে, যেটি ঠেকাতে তারা কোনো গুলি ব্যবহার করবে না। তার আগে দর্শক আপনারা জানেন যে পুলিশ রীতিমতো রণে ভঙ্গ দেয় এবং তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে শেষ পর্যায়ে একমাত্র ভরসার জায়গা ছিল সেনাবাহিনী, কিন্তু সেনাবাহিনী তার আগেই ব্রিগেড প্রধানদের সঙ্গে এবং সকল সেনা অফিসারদের সঙ্গে যে বৈঠক করেছেন সরাসরি এবং জুম মিটিংয়ে সকল ক্যান্টনমেন্টে, সেখানে তিনি যেই আভাস পান এবং তাকে যেটি বলা হয় যে সেনাবাহিনী গুলি চালাবে কি চালাবে না, তো সেখানে অফিসার কর্মকর্তারা সবাই একযোগে বলেন যে না, কোনোভাবে গুলি চালানো যাবে না। সাথে সাথে সেনাপ্রধান তার সাথে একমত হন। আচ্ছা, হাসিনা ও তার বোন রেহেনার আলোচনার পর একসাথে ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার ভারতের পার্লামেন্টে জানান, বাংলাদেশের এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে দেশটির বিভিন্ন রাজনৈতিক দলকে জুলাই থেকে বলে আসছিল দিল্লি। তাহলে দেখেন, বাংলাদেশে এই সমস্যা টের পেয়েছিল ভারত এবং তারা অনুরোধও করেছিল যে এই সমস্যার যাতে সমাধান করা হয়। তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকের পর হাসিনা সোমবার পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি জানান, খুব অল্প সময়ের মধ্যে ভারতে আসার অনুমোদনের জন্য অনুরোধ জানান। ভারতের আরেকজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, কূটনৈতিকভাবে হাসিনাকে জানানো হয়েছিল তার এই অবস্থান হতে হবে স্বল্প সময়ের জন্য, যাতে দিল্লির সাথে ঢাকার পরবর্তী সরকারের সম্পর্কে নেতিবাচক প্রভাব না পড়ে। এই বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলে রয়টার্সকে সাড়া দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ডক্টর ইউনূস ইতিমধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক ভুল লোকজনদের সাথে, দয়া করে আপনাদের বৈদেশিক নীতি পুনর্বিবেচনা করেন। যাই হোক, সোমবার দুপুর নাগাদ ঢাকায় বাংলাদেশ বিমানের C-130 উড়োজাহাজ হাসিনাকে নিয়ে দিল্লির বাইরে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখানে তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। গত ৩০ বছরের মধ্যে ২০ বছরই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গত ১.৫ দশকে টানা শাসনামলে হাসিনা সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমন, বিচার বহির্ভূত হত্যা, গুম সহ নানা অভিযোগ রয়েছে। বিরোধীদের বয়কট ও কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জানুয়ারিতে চতুর্থবারের মতন ক্ষমতায় আসে তার আওয়ামী লীগ সরকার। দর্শক, এই হচ্ছে অবস্থা। তার মানে শেষ যেই ৪৮ ঘন্টার তার যেই টান টান উত্তেজনা এবং একেবারে ৪৫ মিনিট সময় বেঁধে দেয়া, অর্থাৎ এক প্রকার তিনি বাধ্য হন পদত্যাগ করতে, বাধ্য হন গণভবন ছেড়ে যেতে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।